yang bodoli bana tisamani bisingtui nangmasuk borom roi CPM party habanogo bahine palajaka jonosika sal abai baksano o sale pandao manjaka agini mantri bok abai baksano o sale pandao agini mantri bokrok Dr. Manmohan Singh ni bokha kothok borom tai kha khamani bahino salaika CPM ni haste bodol sogrok bahino জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের সারা রাজ্যে যথেষ্ট শ্রদ্ধা সঙ্গে আমরা এই দিবস পালন করছি। এই কথা বলবার আগে আমি প্রথমে ডক্টর মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল রাত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এইমস হাসপাতালে পরলোক গমন করেছেন। ওনার শোকত সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গভীর শোক জানাচ্ছে। আমরা যে কারণে এখানে আজকে সমবেত হয়েছি সেটা হচ্ছে জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে 1945 সালের 27শে ডিসেম্বর দুর্গা চৌধুরী পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত উপজাতি যুবকদের একটা সম্মেলন বসেছিল। এটা সকলে জানেন যে তার আগে ত্রিপুরায় অনেকগুলো রাজা রাজত্ব করেছেন। রাজন্য শাসিত ছিল ত্রিপুরা। এই রাজন্য শাসনে ত্রিপুরার মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থান একটা মানুষের ন্যূনতম প্রয়োজন, যা একটা জাতির জাতিসত্তা বিকাশের জন্য যা অপরিহার্য, শিক্ষা দারুণভাবে অবহেলিত ছিল। এবং রাজন্য শাসনে ত্রিপুরাতে উপজাতি সমাজে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, কোনো স্কুল ছিল না, কোনো কলেজ ছিল না, কোথাও তাদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা ছিল না। রাজন্য শাসন ছিল ওদের খাজনা আদায় করা, ওদের ট্যাক্স আদায় করা আর শাসন করা। আর রাজন্য শাসনে প্রজাদের অনুকূলে কোনো ব্যবস্থা ছিল না। এই দুর্বিষহ অবস্থায় কীরকম দুর্বিষহ অবস্থা সে দেখা গেছে ভারতের বর্ষের সঙ্গে ত্রিপুরা যুক্ত হওয়ার পরে 1949 সালের 15ই আগস্ট যুক্ত হয়। তারপরে 1971 সাল অবধি ত্রিপুরা রাজ্যের শিক্ষার হার ছিল 30% মাত্র। কাজেই সহজে যে কোনো মানুষ অনুমান করতে পারবেন রাজন্য শাসনে 1949 সালের 15ই আগস্ট পর্যন্ত 1300 রাজা ত্রিপুরা রাজত্ব করেছেন বলে কথিত আছে। সেই রাজার রাজত্বে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল? উপজাতি সমাজের শিক্ষার আলো পৌঁছায়নি, গভীর অতল গহ্বরে তারা নিমজ্জিত ছিল। এরকম অবস্থার মধ্যে দুর্গা চৌমুহনী পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত কিছু উপজাতি যুবক একটা সম্মেলন করেন। সেই সম্মেলন থেকে সুদন্য দেববর্মাকে সভাপতি করে একটা কমিটি গঠিত হয়, জনশিক্ষা সমিতি। তাদের মূল কাজ হচ্ছে তারা সেই দিন সংকল্পবদ্ধ হন যে ত্রিপুরায় শিক্ষার আলো তারা পৌঁছে দেবেন। অল্প শিক্ষিত সেই সময়ের যুবকরা সংকল্পবদ্ধ হন এবং জনশিক্ষা সমিতি গঠন করেন। জনশিক্ষা সমিতি ওরা বেসরকারি উদ্যোগ, কাজেই ওদের প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে তার জন্য আলোড়ন তৈরি করা। মানুষকে যদি সমবেত করা না যায় তাহলে এই জনশিক্ষা আন্দোলন করা যাবে না। তখন শুধুমাত্র তাদের কাছে লক্ষ্য ছিল তাদের শিক্ষা, বাসস্থান আর অন্য সংস্থানের ব্যবস্থা করা। অন্য কোনো বিষয় তারা তাদের আলোচ্য সূচিতে ছিলেন না। কিন্তু তৎকালীন সময়ের মহারাজা সেটা বরদাস্ত করতে রাজি না। আর এই জনশিক্ষা সমিতির নেতারা বাড়ি বাড়ি গিয়ে গণজাগরণ তৈরি করেন, কারণ ওরা জানতেন গণজাগরণ ছাড়া এই শিক্ষা আন্দোলন হবে না। মানুষের অংশগ্রহণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠা এবং শিক্ষক পাওয়া যাবে না, ছাত্র পাওয়া যাবে না। এই জন্যই তৎকালীন সময়তে তাদের উদ্যোগে, জনশিক্ষা সমিতির উদ্যোগে নিজেরা জঙ্গল থেকে বাঁশ, ছড় ইত্যাদি সংগ্রহ করে দুর্গম ট্রাইবেল গ্রামে সারা রাজ্যের মধ্যে তারা স্কুল প্রতিষ্ঠা করতে আরম্ভ করেন। এবং সেই স্কুলের শিক্ষকরা হলেন যে শিক্ষিত অংশের উপজাতি যুবকদের মধ্যে যারা
কোনো না কোনো কাজ করতেন, রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে কিছু মাইনা দিয়ে বা কাজ করতেন যারা চাকরি ছেড়ে দিয়ে তারা কিছু সেখানে পড়াশোনা করাতেন এবং বিনিময়ে কোনো সরকারি অর্থের তো প্রশ্ন ছিল না। পাড়ার লোকরা চাঁদা তুলে পাড়ার লোকরা তাদেরকে সামান্য কিছু অর্থ সাহায্য করতেন। এইভাবে চলতে চলতে রাজন্য শাসনের কূপে পড়ে স্কুলগুলোর উপরেও, শুধু জনশিক্ষা সমিতির উপরে না, স্কুলগুলোর উপরে রাজার প্রচণ্ড দৃষ্টি পড়ে এবং তার উপরে আক্রমণ আরম্ভ হয়। এই ঘটনা চলতে চলতে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের পরে মিস্টার ব্রাউন নামে একজন ইংরেজ অফিসার ত্রিপুরায় আসেন এবং রাজার কর্মচারী হিসাবে, অফিসার হিসাবে উনি নিযুক্ত হন। মহারাজা তখন ডক্টর ব্রাউনকে দায়িত্ব দেন যে এই শিক্ষা দপ্তর পরিচালনা করবার জন্য, শিক্ষা আন্দোলন পরিচালনা করার জন্য ওনাকে দায়িত্ব দেন। ডক্টর ব্রাউন, কথা শোনা যাচ্ছে পরস্পর বিভিন্ন লেখার মধ্যে, ডক্টর ব্রাউন একটু শিক্ষা অনুরাগী ছিলেন। উনি শিক্ষা ক্ষেত্রে যখন দেখলেন কোনো স্কুলের ব্যবস্থা নেই, প্রাথমিক কোনো শিক্ষার ব্যবস্থা নেই, তখন উনি জনশিক্ষা সমিতির সঙ্গে কথা বললেন এবং জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠিত 300টা স্কুল ডক্টর ব্রাউন সেগুলোকে স্বীকৃতি দেন সরকারি স্কুল হিসাবে এবং তাতে জনগণের মধ্যে বিরাট উন্মাদনা তৈরি হয়। জনশিক্ষা আন্দোলন সার্থকতায় পর্যবেসিত হয়। এইভাবে রাজন্য শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উপজাতি জনসমাজের চক্ষু উন্মোচন করার ক্ষেত্রে জনশিক্ষা সমিতি বিরাট ভূমিকা পালন করে। শুধু শিক্ষার আন্দোলন নয়, পরবর্তী সময়ে ত্রিপুরার উপজাতি জনসমাজ তাদেরকে দারিদ্রতা, বাসস্থান ইত্যাদি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থাপনা করার জন্য এই জনশিক্ষা সমিতি পরবর্তী সময়েতে সমাজের অন্যান্য অংশের জনশিক্ষা সমিতির জন্মের দিন থেকে তৎকালীন সময়ের কমিউনিস্ট নেতা বলে পরিচিত বীরেন দত্ত এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে 1940 সাল থেকে কাজ করছিল। তার সামর্থ্য ছিল, তার প্রভাব ছিল খুব কম, পার্টি ছিল খুব ছোট, কিন্তু তারা গোপনে গোপনে এই কাজগুলো করছিলেন এবং তাদের পরামর্শ নিয়ে জনশিক্ষা সমিতি পরবর্তী সময়েতে আন্দোলন শুরু করে। শিক্ষার আন্দোলন, স্বাস্থ্যের আন্দোলন, জাতিসত্তার বিকাশের আন্দোলন, যেটা পরবর্তী সময়েতে উপজাতি গণমুক্তি পরিষদ এবং গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে বলে রাখা উচিত যে আজকে যারা গর্ব করে, যারা বলছে যে শিক্ষার আন্দোলন, আমরা তো মনে করি যে শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না, তার জাতিসত্তার উন্মোচন ঘটতে পারে না এবং শিক্ষার সঙ্গে সঙ্গে দরকার তার ন্যূনতম বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার তার প্রয়োজন। এবং এই প্রয়োজনের জন্য যখন মানুষ প্রতিবাদ করেছে, তৎকালীন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, নির্মম অত্যাচার করেছে। এর বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে, উপজাতি জনসমাজ ক্ষেপে উঠেছে। আজকেও যারা এখানে মনে করেন যে আজকে এই সময়েতে 2024 সালের শেষ প্রান্তে এসে শিক্ষাকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণ করে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। বস্তুতপক্ষে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে গণ আন্দোলন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, মানুষের মনুষ্যত্ব বোধকে উন্মোচিত করা, এটাই হচ্ছে শিক্ষার আন্দোলন। এবং সেই কাজ একমাত্র কমিউনিস্টরাই ত্রিপুরা রাজ্য করেছেন, যারা এখন স্লোগান দিচ্ছেন জাতিসত্তার প্রশ্নে, ত্রিপুরা ল্যান্ডের প্রশ্নে তাদের সেদিন কোনো অস্তিত্ব ছিল না। তাদের ভূমিকা ছিল অত্যাচারমূলক, তাদের ভূমিকা ছিল নিষ্পেষণমূলক, শোষণমূলক এবং সেই শোষণের অত্যাচারের বিরুদ্ধেই গণমুক্তি পরিষদ লড়াই করেছে, জনশিক্ষা সমিতি লড়াই করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। জনশিক্ষা সমিতির পতাকা ঊর্ধ্বে তুলবার জন্য আজও রাজ্যে রাজ্যে উপজাতি জনসমাজ, তার সঙ্গে অনুপজাতিরাও যুক্ত হয়েছে, তারা তাই সে পতাকা ঊর্ধ্বে তুলে